ইসলামকে বুঝতে হলে একটা জিনিস বুঝতে হবে যে ইসলাম প্র্যাকটিক্যালি মোস্ট ফিজিবল। তাহলে পৃথিবীর সভ্যতা এখন পর্যন্ত মেল ডমিনেটেড, স্টিল নাও আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন আফটার 500 ইয়ার্স। আমরা তারা 500 বছর পরে আর্গুমেন্ট করতে পারবো যে একটা ফিমেল ডমিনেটেড সোসাইটি মে বি ফিজিবল, কিন্তু এখন পর্যন্ত তারা আসলে এটা আর্গুমেন্ট করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমাদের অভিজ্ঞতা বলে যে এখন পর্যন্ত ম্যাক্রো লেভেলে দেয়ার ইজ আ মেল ডমিনেটিং সোসাইটি। সেকেন্ড যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে সেটা হলো ইসলামের অনেকগুলো রুলস যেগুলো ম্যাক্রো লেভেলের কিছু বৈশিষ্ট্যকে অর্জন করার জন্য করা হয়েছে, মাইক্রো লেভেলে নিয়ে আসলে তার হয়তো কোনো প্রবলেম নাই, কিন্তু ইসলাম মাইক্রো লেভেলে রিজিডিটি শো করছে এই কারণে যাতে এটা ম্যাক্রো লেভেলকে ক্ষতিগ্রস্ত না করে। যেমন একটা ছেলে এবং একটা মেয়ে যদি পর্দা লঙ্ঘন করে শারীরিক সম্পর্ক স্থাপন করে তার নিজের ঘরের মধ্যে দরজা বন্ধ করে, ইট ইজ নট অ্যাফেক্টিং দ্য হোল সোসাইটি। মাইক্রো লেভেলে এটা কোনো প্রবলেম নাই। একটা লোক যদি ছবি আঁকে এটা কোনো প্রবলেম নাই, আমি তো ইমিডিয়েটলি কোনো প্রবলেম দেখতেছি, বাট ইসলাম ওয়াজ ভেরি রিজিড ছবির ব্যাপারে। কেন? কারণ মাইক্রো লেভেলে ছবি আঁকতে আঁকতে যেটা হইতো যে ম্যাক্রো লেভেলে মোহাম্মদকে দেবতা বানায়, ম্যাক্রো লেভেলে মোহাম্মদের মূর্তি বানায়। তাহলে ম্যাক্রো লেভেলে যাতে মোহাম্মদের মূর্তি বানায় পূজা না করে, এই কারণে ইসলাম মাইক্রো লেভেলে ছবি আঁকার ব্যাপারে প্রচন্ড পরিমাণ রিজিড। এখন আমি এই মাইক্রো ম্যাক্রোর কন্ডিশনটা যদি না বুঝে বলি যে মাইক্রো লেভেলে একটা ছবি আঁকলে কি হয়, এটার ব্যাপারে এত রিজিডিটি থাকার তো কোনো লজিক নাই। আর কারো ইস্তিহাদ যদি এই কথা বলে যে মাইক্রো লেভেলে আমি ছবির ব্যাপারে একটু উদার থাকলেও কোনো সমস্যা নাই, তার ফতোয়া দেওয়া উচিত না, কারণ ফতোয়া দিলে তো ম্যাক্রো লেভেলে চলে যাবে। তুমি মিয়া নিজে ঘরের মধ্যে বন্ধ করে ছবি আঁকো, চুপচাপ থাকো, তোমার মাথার মধ্যে খুব ভালো বুদ্ধি আছে যে এটা মাইক্রো লেভেলে কোনো প্রবলেম নাই, কিন্তু এটা যদি তুমি ফতোয়া দাও আরো 10 জন যদি তোমার ফলো করে, 50 জন যদি ফলো করে, তাহলে হোয়াট উইল হ্যাপেন? ইসলাম যে ভয় করছে সেটাই হবে। ইসলামের এইসব রিজিডিটির কারণেই আল্লাহ রাসূলের কোনো সিম্বল প্রিজার্ভ হয় নাই, আল্লাহ রাসূলের কোনো ছবি প্রিজার্ভ হয় নাই, আল্লাহ রাসূলের কোনো মূর্তি তৈরি হয় নাই। তাহলে ইসলামের কিন্তু অনেকগুলো ফাংশন আছে, ইসলামের অনেকগুলো কাজ আছে। সুদের ব্যাপারে ইসলামের যে খুব স্ট্রিক্ট বক্তব্য, তাহলে দুজন লোক সুদ খেলে কি হয়? কিছু হয় না। অনেক সময় সুদ ইম্পর্টেন্ট, তোমার টাকা লাগবে, তুমি কারোর কাছে 2 লাখ টাকা পাইতেছো না, তুমি ইন্টারেস্ট একজনের কাছে ধার পাইতেছো, হি ইজ হেল্পিং ইউ। তোমার পিএইচডি ডি হয়ে গেছে, তোমার 10 লাখ টাকা লাগবে বাইরে গেলে, তুমি 10 লাখ টাকা ইনভেস্ট করে বাইরে গেলে 2 বছরের মধ্যে 50 লাখ টাকা মালিক হয়ে যাবা। কেউ তোমাকে 10 লাখ টাকা ধার দিবে না, কিন্তু তুমি ইন্টারেস্টে 10 লাখ টাকা ধার দিতে পারবা। ইট ইজ ভেরি হেল্পফুল ফর ইউ ফর মাইক্রো লেভেল। কিন্তু ইসলাম কেন সুদকে হালাল করে নাই? কারণ ম্যাক্রো লেভেলে সুদ অর্থনৈতিক শোষণের একটা হাতিয়ার। সারা পৃথিবীতে ব্যাংকিং সিস্টেম আর আদার থিংয়ের মধ্যে জুইশদের কাছে যে সম্পদের অ্যাকুমুলেশন, এই ব্যাংকিং সিস্টেম বা ইন্টারেস্ট সিস্টেম ইজ ওয়ান অফ দেম। কিন্তু ইসলামের মাইক্রো লেভেলে যেসব জায়গায় প্রচন্ড রিজার্ভেশন শো করেছে তার অনেকগুলো কারণ হচ্ছে তার ম্যাক্রো লেভেল। কাজে আমরা যদি ম্যাক্রো লেভেলে ইসলামের ইন্টারেস্টটাকে ভালোভাবে না বুঝি, তাহলে মাইক্রো লেভেলে প্রশ্ন করলে সেই প্রশ্ন উত্তর কিন্তু আমরা বুঝবো না। এখন যে প্রশ্নটা এখান থেকে বারবার পড়ছে যে একটা ফ্যামিলিতে ধরো ওয়াইফ হাজবেন্ডের চেয়ে কম্পিটেন্ট হতে পারে না। আমরা এখন পর্যন্ত অ্যাজ এ স্টুডেন্ট অফ সায়েন্স আমি এটা বলবো যে ম্যাক্রো লেভেলে পুরুষরা মহিলাদের চেয়ে এখন পর্যন্ত কম্পিটেন্ট, ইভেন ফিজিক্যালি। আর এই জন্য আমার যদি লায়লা আলীর সামনে দাঁড় করায় দাও, তারপর ঘুষাঘুষি শুরু করো, আমার অবস্থা 12টা বাজে। কাজে মাইক্রো লেভেলে এটা সত্য না যে সকল পুরুষ সকল মহিলার চেয়ে কম্পিটেন্ট, এটা মাইক্রো লেভেলে সত্য না। কিন্তু ম্যাক্রো লেভেলে সত্য এখন পর্যন্ত। মেবি এটা মেল ডমিনেটিং সোসাইটির একটা আউটপুট হতে পারে, উই ডোন্ট নো। কিন্তু এই জন্য মাইক্রো ম্যাক্রোর মধ্যে পার্থক্য করতে হবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা ফ্যামিলিতে যদি ওয়াইফ কম্পিটেন্ট হয়, সেখানকার লিডারশিপে ওয়াইফের হাতে চলে যাবে, এটা অটোমেটিক চলে যাবে। তুমি ইসলামের আইন লেখা ছিল চলে যাবে, কেউ ওটা দেখবে না। কারণ ওখানে দেখা যাবে যার পার্সোনালিটি খুব স্ট্রং, ইম্পর্টেন্ট, যে বড় চাকরি করে, যে অন্যকে কনভিন্স করতে পারে, তার দ্বারা হয়ে যাবে। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যখন ম্যাক্রো লেভেলে একটা রুল করব, আইন করব, তখন এখন পর্যন্ত সারা পৃথিবীর সোসাইটি মেল ডমিনেটেড। কাজে মেল ডমিনেন্সের বাইরে 600 শতাব্দীতে দ্বারাই ইসলামের যাওয়ার কোনো সুযোগ ছিল না। এবং এই 2011 সালে দাঁড়ায়ও এখনো কোনো আইডিওলজি যদি কেউ নির্ধারণ করে তার পক্ষে আসলে যাওয়া সম্ভব না। ওয়েস্টার্ন সোসাইটির পক্ষে এখন পর্যন্ত যাওয়া সম্ভব না। ওয়েস্ট স্টিল নাও মেল ডমিনেটেড। ওয়েস্টের কোনো দেশ আছে আর্মি চিফ এখন পর্যন্ত মহিলা হয়েছে? এখন পর্যন্ত কোথাও হয়নি। তাহলে পৃথিবীতে যদি তুমি আবার সেই যুদ্ধের কাছে ফিরে যাও, তাহলে তোমাকে আবার সেই মেল ডমিনেন্সের কাছে যাইতে হবে, যেটা পৃথিবীতে ছিল। ওটা ফিজিবল। নারী নীতি নিয়ে অনেক কথা হয়েছে। আমি খুব সিম্পলি একটা আর্গুমেন্ট হানাত চাচা বলছিলাম, হানাত বলছি দেখলে আর্গুমেন্টটা তো আসলে আমরা করতে পারবো না। আমি নারী পুরুষের সমান অধিকার মানি, কিন্তু আমার 2টা কন্ডিশন আছে। একটা কন্ডিশন হলো মোহরানা সিস্টেম উঠাই দিতে হবে, কারণ যদি সমান অধিকার হয় আর পুরুষ মোহরানা দিবে, এটা ইনজাস্টিস। এবং সেকেন্ড হলো ফ্যামিলির যে খরচ, এটা ইকুয়াল 50-50। নাও টেল মি, বাংলাদেশের মতো একটা দেশ যেখানে এখন পর্যন্ত যৌতুকের জন্য মেয়েদেরকে পোড়ায় মারা হয়, সেই জায়গায় যদি আমরা সকল পরিবারে নারী এবং পুরুষের অর্থনৈতিক রেসপন্সিবিলিটি সমান সমান করে দিই, তাহলে নারী নির্যাতন বাড়বে না কমবে? কারো কোনো ডাউট আছে? ইজ ইট ফিজিবল?
আচ্ছা, আমাদের এমপ্লয়মেন্ট বাজারে কি আমরা সবাইকে এমপ্লয়মেন্ট করতে পারতেছি না? আমাদের বেকার সমস্যা প্রচুর। এখন আমরা যদি সকল মহিলাকে এমপ্লয়মেন্ট বাজারে নিয়ে আসি, ইজ ইট ফিজিবল আমাদের অর্থনীতির জন্য? তাহলে স্টিল নাও বাংলাদেশের ইকোনমি এবং বাংলাদেশের সোশ্যাল কন্ডিশন নারী এবং পুরুষের সমানাধিকার দেওয়ার জন্য প্রস্তুত। দিস ইজ মাই পার্সোনাল কনক্লুশন অ্যাবাউট দ্যাট। এখন যদি তুমি থিওরিটিক্যালি আসো যে মডেলটা কি হওয়া উচিত, এখন একটা মডেল ইসলাম করে দিচ্ছে। ইসলামের একটা মডেল আছে, তুমি এটার বাইরেও যাইতে পারো, পজিটিভ নেগেটিভ দিক প্লাস মাইনাস করতে হবে। ইসলামের মডেলটা হচ্ছে এরকম, ইসলাম অর্থনৈতিক দায়িত্ব পুরুষকে দিচ্ছে, মহিলাদেরকে অর্থনৈতিক দায়িত্ব দেয় নাই, কিন্তু রেস্ট্রিকশন দেয় নাই, যাইতে পারবে না এটা বলে নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের বিয়ের আগে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন, এম আই রাইট? এবং তার অ্যাপয়েন্টেড কর্মচারী ছিল রাসূলুল্লাহ। ফরাদাজের একটা খুব ইন্টারেস্টিং কবিতা আছে, ফরাদাজ এরকম বলছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কবিতার একটা আমি ঠিক এক্সাক্ট লাইনিং আমার মনে নাই। সে বলছে যে প্রথম জীবনে রাসূল একজন নারীর দাস ছিল, অ্যাপয়েন্টেড কর্মচারী ছিল। পৃথিবীর সব নারী এই কথা জানে, কিন্তু রাসূলের মর্যাদার দিকে তাকায় কেউ কিছু বলে না। এটা তো মানে আল্লাহর রাসূল একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট মহিলার অ্যাপয়েন্টমেন্ট কর্মচারী হিসেবে কাজ করছে, এন্ড আফটার দ্যাট তিনি সেই মহিলাকে বিয়ে করছেন অ্যাকর্ডিং টু চয়েস অফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল প্রপোজাল দেন নাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নিজে প্রপোজাল দিয়েছেন, তার কোনো অভিভাবককে দেওয়া প্রপোজাল দেওয়া নাই, হি হারসেলফ ডিড দ্যাট। কিন্তু মুসলমানদের নারীদের এমপাওয়ারমেন্টের ব্যাপারে যেটা কোনো বড় প্রশ্ন করা আমাদের যথেষ্ট রেফারেন্স আছে। ইসলামের মডেলটা হলো এরকম যে ইসলাম যেহেতু মেল ডমিনেটিং সোসাইটি, সেখানে পুরুষকে অর্থনৈতিক দায়িত্ব দিচ্ছে, নারীকে অর্থনৈতিক দায়িত্ব থেকে রুখসাত দিচ্ছে, এবং পুরুষকে তার অর্থনৈতিক দায়িত্ব মেইনটেইন করার যাবতীয় কর্তৃত্ব লফুলি অ্যাকর্ডিং টু ল দিচ্ছে। এবং এই কারণে ডিস্ট্রিবিউশন প্রসিডিউরের মধ্যে নারীকে সম্পদের পরিমাণ কম দিচ্ছে। দিস ইজ ভেরি লজিক্যাল। এখন আমরা একটা ডিফারেন্ট আর্গুমেন্ট করতে পারি যে আমরা দুইজনকে সমান সমান দিলাম, রেসপন্সিবিলিটি সমান সমান দিলাম, তাহলে এই মডেলটা খারাপ বেশি। বাংলাদেশের জন্য এটা এখন পর্যন্ত ফিজিবল না, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি কখনো ফিজিবল হয়, ইসলাম তো আমাদেরকে পারমিশন দিচ্ছে না, আমরা ইসলামের সিস্টেমের মধ্যে এটা অ্যাডাপ্ট করার মতো ইসলামের শরিয়ার প্রবলেম আছে। এখন যদি কখনো ফিজিবল হয় তখন কি হবে? আই স্টিল ডাউট যে একটা কমপ্লিট ফিমেল ডমিনেটিং সোসাইটি হওয়া সম্ভব কিনা। আইদার আমাদেরকে মেল ডমিনেটিং এ যাইতে হবে, নাহলে ফিমেল ডমিনেটিং এ যাইতে হবে, মাঝামাঝি থাকতে পারবো না। আর মাঝামাঝি ন্যাচারালি কিছু জায়গায় হয়ে যাবে। তুমি মেল ডমিনেটিং সোসাইটিতে বহু ফিমেল ডমিনেটিং আছে, আবার ফিমেল ডমিনেটিং সোসাইটিতে বহু মেল ডমিনেটিং, মাঝামাঝি যে জায়গা থাকবে এখানে ইসলামের এত মাথা ব্যথা নেই। ইসলাম মাইক্রো লেভেলে সবকিছুতে হাত দেওয়ার কোনো দরকার নেই, ম্যাক্রো লেভেলে সে মেইনটেইন করবে দিস দ্য মেল ডমিনেটিং সোসাইটি, দিস আর রুলস এন্ড রেগুলেশন। এখন বিয়ে করার ক্ষেত্রে সব ছেলেই তো খুঁজে তার চেয়ে লোয়ার যোগ্যতার মেয়েকে, এবং সব মেয়েই খুঁজে তার চেয়ে উপর যোগ্যতার ছেলেকে। মেল ডমিনেটিং সোসাইটির স্ট্রাকচার। তুমি কোনো মেয়ের ফার্স্ট ক্লাস মেয়ের পাবা না, একটা হাবাগোলা ছেলের বিয়ে করে তারপর তার সারা জীবনই করবে যে তুমি আমার সাবঅর্ডিনেট থাকবা, যে ডোন্ট লাইক ইট। দিস দ্য সাইকোলজি। এখন এই সাইকোলজি যদি চেঞ্জ হয়ে একটা ফিমেল ডমিনেটেড সোসাইটি চলে আসে, তখন কি হবে? দ্যাটস আ কমপ্লিটলি ডিফারেন্ট কোশ্চেন। আমরা এই প্রশ্নের উত্তর এখন দিতে পারবো না। আমি যতখানি পাশ্চাত্য সমাজ ব্যবস্থাকে দেখছি, সাইডে যে কথাটা বললো যে মেয়েদের কিছু প্রবলেম আছে, যে তারা প্রেগন্যান্সি, তাদের মেনস্ট্রুয়েশন পিরিয়ড, ওকে, তারা এখন বলতেছে এটার কারণে তোমরা আমাদেরকে আন্ডারএস্টিমেট করতেছো, আমরা কনসিভ করবো না। তুমি বলছো আমার মেনস্ট্রুয়েশন পিরিয়ড প্রবলেম, আমি সাইন্টিফিক ওষুধ দিয়ে এটাকে বাদ দিয়ে দিব। তারা সেটা করতেছে তো, কনসিভ করতেছে না। পাশ্চাত্যের পপুলেশন খুব নেগেটিভ হচ্ছে। এই যে তুমি নারী পুরুষকে ইকুয়াল দিয়ে দাও, তারা দুজনের সাথে ই করবে, ফ্যামিলি সিস্টেম ব্রেকডাউন করবে, দ্যাটস আ ভেরি গুড সোসাইটি। এখন প্রশ্ন, এই সোসাইটির কনসিকুয়েন্স কি? আমি যতটুকু দেখেছি, I'm still trying to understand. I'm not in a position to make a conclusion. I'm still trying to understand. Maybe দুইটা জায়গায় প্রবলেম হতে পারে। একটা হচ্ছে ফ্যামিলি সিস্টেম যদি ব্রেকডাউন করে, তাহলে ওই সোসাইটির সেক্সুয়াল রিলেশন, হোমোসেক্সুয়ালিটি গ্রো আপ, এই যে একটা বন্ডেজটা ব্রেক করে গেল, তার গ্রোথ রেট নেগেটিভ হয়ে গেল। ওয়েস্টার্ন ইউরোপিয়ান সোসাইটিতে এখন প্রচুর পরিমাণ ইস্টের লোক চলে গেছে, কারণ হচ্ছে ওদের গ্রোথ রেট নেগেটিভ। ওরা বাইরে থেকে লোক নিয়ে আসতেছে ওদের দেশে, তাদের দেশে তাদের মাল্টিকালচারিজম। কিছুদিন আগে ডেভিড ক্যামেরন বলতেছে যে মাল্টিকালচারিজম হ্যাজ বিন ফেইলড। তারপর ওরা যে কারণে মাল্টিকালচারিজম করতে গেছে, এখন দেখা যায় ওদের নিজেদের এথনিসিটি নিয়ে প্রবলেম, এথনিসিটি ঠিক নাই। দিস আ মেজর প্রবলেম, যে পৃথিবীর সব সমাজ ব্যবস্থা যদি তাদের মতো হয়ে যায়, সব সমস্ত সমাজ ব্যবস্থার যদি গ্রোথ রেট নেগেটিভ হয়ে যায়, তাহলে পৃথিবী থেকে মানুষ একদিন বিলুপ্ত হয়ে যাবে। দিস ইজ আ হাইপোথেটিক্যাল আর্গুমেন্ট, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স। না, আমার মনে হয় যে দিস ইজ আ গ্রেট কনসিকুয়েন্স, যেটা ব্যাপারে আমাদের কনশাস হওয়া উচিত। একটা গ্রেট কনসিকুয়েন্স, যেটা ব্যাপারে আমাদের কনশাস হওয়া উচিত। সেকেন্ড, যে কথাটা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বারবার বলতেছিল যে ফ্যামিলি সিস্টেমটা কেন দরকার, আমার একটা হাইপোথিসিস ছিল এরকম, যে ফ্যামিলি সিস্টেমের বাইরে যারা গ্রোন আপ হয়, তাদের সাইকোলজিক্যাল ব্যালেন্সটা যে আসলে পারফেক্ট কিনা এবং মেধার ব্যালেন্সটা পারফেক্ট কিনা, এটাতে বুঝতে আমাদের আরো 100 বছর ওয়েট করতে হবে।
কারণ ওয়েস্টার্ন সিভিলাইজেশন এখন যে জায়গায় আছে, তাদের আউটপুটটা যে জায়গা থেকে আসছে, সেখানে কিন্তু ফ্যামিলি সিস্টেম ছিল। এটা ব্রেকডাউন করা শুরু করছে মাত্র। এই ব্রেকডাউনের কনসিকুয়েন্স বুঝতে হলে আমাদের আরো 100-200 বছর দেখতে হবে যে ওয়েস্টার্ন সোসাইটি আসলে কোথায় যায়। আমাদের কাছে কোনো এক্সপেরিমেন্টাল ফাংশন নাই। এক্সপেরিমেন্টাল ফাংশন করতে হলে দেখতে হবে যে আরো 200 বছর পরে ওয়েস্টার্ন মেধার এই ইটা যে পাইপলাইনটা সেটা আসলে থাকে কিনা, ওয়েস্টার্ন সোসাইটির মানুষদের সাইকোলজিক্যাল যে অ্যাডজাস্টমেন্ট সেটা থাকে কিনা। আর ওয়েস্টার্ন সোসাইটির এক্সিলেন্সের একটা বড় কারণ হচ্ছে তাদের ইকোনমিক কন্ডিশন। তারা কলোনিয়াল পিরিয়ডের সময় সারা পৃথিবী লুটপাট করছে, টাকা পয়সা হয়েছে। তো ক্যাপিটালিস্ট মডেলে টাকা পয়সা হয়ে গেলে সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন খুব একটু কোয়ালিফাইড লোক থাকে। বাপ চুরিদারি করে টাকা পয়সা করে পোলারে ব্যাচেলর করতে লন্ডন পাঠায়, সেখান থেকে ফেরার পর হি ইজ এ ভেরি সিভিলাইজড ম্যান। এটা যেমন ব্যক্তির ক্ষেত্রে সত্য, এটা একটা সভ্যতার ক্ষেত্রে সত্য, সেকেন্ড এবং থার্ড জেনারেশন। তুমি ওই কানাডা আমেরিকার লোকদেরকে এনে আমাদের সোসাইটিতে ছেড়ে দাও, যেখানে ইকোনমিক কন্ডিশন খুব খারাপ, সে প্রচন্ড পরিমাণ রিস্কের মধ্যে আছে, তুমি দেখো তার অ্যাটিটিউড থেকে শুরু করে এভরিথিং উইল বি চেঞ্জড। এখন একটা বাস এসে দাঁড়াইছে, বাসের সিট হলো 15টা, মানুষ দাঁড়ায় আছে 3 জন। দৌড়াদৌড়ি করার কোনো দরকার আছে? একজন আরেকজন এক্সকিউজ মি, এটা বলবাই তো বাপ, সিট তো তোমার থেকে বেশি। এখন